তো আজকে আমরা যে বিষয়টা শুরু করব সেটা হচ্ছে রুলস অফ প্রেডিকশন, অর্থাৎ বিচারের নিয়ম। তো এই রুলস অফ প্রেডিকশনে আমাদের প্রথম যেটা শিখতে হবে সেটা হচ্ছে কোন গ্রহ বলবান, কোন গ্রহ দুর্বল, কোন গ্রহ বেশি প্রভাবশালী, তাদেরকে আইডেন্টিফাই করা। এবার আমাকে একটা জিনিস বলুন, সেটা হচ্ছে আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। এই প্রবল অশান্তির মধ্যে আমার কথা শোনা যাচ্ছে, এটা ভালো। তো প্রথম আমরা শিখবো গ্রহদের বলবত্তা নির্ণয়। তো এবার এই ক্ষেত্রে কিছু রুলস আছে, থাম্ব রুলস যেটা, সেইটা আপনাদেরকে একটু লিখে নিতে হবে। তো আপনারা আহ একটু আমি স্ক্রিনটা শেয়ার করে লিখি, আর আপনারাও আমার সাথে সাথে একটু লিখুন। প্রথম পয়েন্ট হচ্ছে পজিশন। পজিশন কি? পজিশন হচ্ছে গ্রহরা যদি তুঙ্গ ক্ষেত্রস্থ হয়, গ্রহরা যদি তুঙ্গ ক্ষেত্রস্থ হয় তবে তাদের বলবত্তা সর্বাধিক হয়। বলবত্তা, স্ট্রেংথ, শক্তি, এটা কিন্তু ফলদান ক্ষমতা নয়, এটা হচ্ছে বলবত্তা। তারপরে হচ্ছে গিয়ে মূল ত্রিকোণ। এইটা আপনারা জানেন কোন গ্রহের কোথায় মূল ত্রিকোণ। তার হচ্ছে স্বক্ষেত্র, অর্থাৎ নিজের ঘরে গ্রহরা কতটা বলবান। তারপরে মিত্রক্ষেত্র, তারপরে শত্রু। শত্রু ক্ষেত্রে গ্রহরা বলবান নয়। এইবার এই জায়গাটাতে আমাদের তত্ত্বের একটা ব্যাপার হচ্ছে, যেমন আমরা বলছি যে ওন হাউস বা সেলফ হাউস। এনিমি হাউস, আর তারপরে হচ্ছে ফ্যামিলি। তাহলে আর কিছু বাদ গেল? আর কিছু বাদ গেল? মোটামুটি এরকমই। ও, মিত্র ক্ষেত্র, ফ্রেন্ডলি হাউস। এইটা আছে। এবার আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে তত্ত্ব। তত্ত্বতে কি রয়েছে? এখানে রয়েছে, যেমন ধরুন মঙ্গল। মঙ্গল ওন হাউস হচ্ছে বৃশ্চিক। কিন্তু বৃশ্চিক রাশিতে মঙ্গল রেজাল্ট খুব একটা যে পাওয়ারফুল হয় তা একেবারেই নয়। মঙ্গলের যে পজিটিভিটি জল তত্ত্বের রাশিতে যাওয়ার জন্য সেটা ডিস্টার্ব হয়ে যায়, ড্যামেজ হয়ে যায়। যেমন রবির ক্ষেত্রে, মিত্র ক্ষেত্র হচ্ছে মীন আর বৃশ্চিক। তো বৃশ্চিক আর মীনে রবি যথেষ্ট দুর্বল। কর্কট, বৃশ্চিক, মীন তিনটেতেই রবি দুর্বল। অর্থাৎ রবির থেকে আমরা যে একটা বেটার রেজাল্ট এক্সপেক্ট করব, সেই রেজাল্টটা আমরা পাবো না কর্কট, বৃশ্চিক বা মীনে, জল তত্ত্বের রাশিতে। ঠিক এইভাবেই, যেমন মেষ, মেষ হচ্ছে শনির নিচস্থ ক্ষেত্র। মেষে কিন্তু শনি সত্যি সত্যি প্রচন্ড দুর্বল। মেষ, ধনু বা মীন, সরি, মেষ, ধনু বা সিংহ, এই প্রত্যেকটা রাশিতেই শনি কিন্তু প্রবলভাবে দুর্বল। একইভাবে শনি জলতত্ত্বের রাশিতেও দুর্বল, অর্থাৎ কর্কট, বৃশ্চিক, মীনেও কিন্তু শনি দুর্বল। বরঞ্চ পৃথ্বী তত্ত্বের রাশিতে শনির বলবত্তা বাড়ে, বায়ু তত্ত্বের রাশিতে শনি ভীষণ অ্যাক্টিভ। অর্থাৎ যে গ্রহ যে তত্ত্বকে সাপোর্ট করে সেই তত্ত্বের ঘরগুলোতে তার স্ট্রেংথ কিন্তু অনেকটাই বেশি।
তাহলে আপনারা যদি একদম হুবহু মুখস্থ করে নেওয়ার চেষ্টা করেন, যে আমি শুনেছি যে সক্ষেত্রী গ্রহ ভালো, তার মানে মঙ্গল বৃশ্চিক রাশিতে অত্যন্ত বলবান, না, একদমই না। মিত্র ক্ষেত্রে গ্রহরা ভালো ফল দেয়, তাই বলে কর্কট বৃশ্চিক মিনে রবি থাকলে ভালো ফল পাবেন রবির থেকে, তা নয়। তবে এই যে গ্রহগুলোর আমরা কথা বললাম, স্পেশালি রবি আর মঙ্গল, রবি মঙ্গল ইউরেনাস নেপচুন প্লুটো, তাহলে রবি মঙ্গল ইউরেনাস নেপচুন প্লুটো এরা কিন্তু অত্যন্ত ক্রূর প্রকৃতির গ্রহ। এবং এরা যদি জলতত্ত্বের রাশিতে থাকে, তাহলে একটু নমনীয় হওয়ার চেষ্টা করে। এদের মধ্যে সক্রিয়তা, অ্যাক্টিভিটি কিছুটা কমতে দেখতে পাওয়া যায়। তাহলে মঙ্গল হচ্ছে গিয়ে জ্বলন্ত কয়লা। সেই জ্বলন্ত কয়লাকে যদি একটা স্থির জলের মধ্যে রাখি, যতই নিজের ক্ষেত্র হোক, সেই স্থির জলে কিন্তু মঙ্গল ভালো রেজাল্ট দিতে পারবে না। আবার কর্কট, কর্কট হচ্ছে মঙ্গলের জন্য নিচস্থ ক্ষেত্র। তাহলে নিচ ক্ষেত্রে গিয়ে মঙ্গল অবশ্যই দুর্বল হয়ে যাবে, কারণ কর্কটকে রাখাই হয়েছে মঙ্গলের ক্ষেত্রই হবে। একইভাবে অগ্নিতত্ত্বের গ্রহ রবি, সে কিন্তু কর্কট বৃশ্চিক বা মিনে দুর্বল হয়। এবার কর্কট বৃশ্চিক বা মিনের মধ্যে সবচেয়ে দুর্বল কিন্তু বৃশ্চিক। কেন? কারণ ওই সময় শীতকাল চলে, ওই সময় রবির তেজ কম। তারপরে দুর্বল কোথায়? দুর্বল হলো কর্কটে, কারণ ওই সময় শ্রাবণ মাস। কর্কট রাশিতে রবি মানে হচ্ছে শ্রাবণ মাস। বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ, রবি প্রত্যেকটা রাশিতে 1 মাস করে থাকে। বৈশাখে রবি মেষে, জ্যৈষ্ঠতে বৃষ রাশিতে, আষাঢ়ে মিথুনে, আর শ্রাবণে সে কর্কটে। তাহলে চৈত্রের রবি হচ্ছে মীন রাশির রবি। রবি মীন রাশিতে আছে মানেই লোকটার চৈত্র মাসে জন্ম। এবার চৈত্র মাসে রবির কিন্তু তেজ বাড়ছে, রবি কিন্তু ক্রমাগত উচ্চস্থ ক্ষেত্রের দিকে এগোচ্ছে। তাহলে অবশ্যই আমরা কি পাবো? আমরা এই যে চৈত্র মাসের রবি, তাকে আমরা বলবো যে এটা বেটার, এটা ভালো রোগ। বিয়ে বাড়ি আর চালিয়ে পাচ্ছি। তাহলে রবির জন্য ধনু এবং বৃশ্চিক দুটোই মিত্র ক্ষেত্র, একটা মঙ্গলের ক্ষেত্র আর একটা বৃহস্পতির ক্ষেত্র। তাহলে ধনুর রবি, তার যে স্ট্রেংথ স্ট্যামিনা, বৃশ্চিকের রবি তার যে স্ট্রেংথ স্ট্যামিনা, আকাশ পাতাল তফাৎ। ধনুতে রবির গল্পই আলাদা। ধনুরাশিতে রবি মমতা ব্যানার্জি টাইপের লোকেদের থাকে, যে সবকিছু ধূলিসাৎ করে দিয়ে এগিয়ে যাবে। আর বৃশ্চিকের রবি, সে এগোতে গেলেই বাধাপ্রাপ্ত হয়, কারণ সে তো শীতল স্থানে রয়েছে, তার যে তেজ, তার যে অগ্নিত্ব, সেটা তো নষ্ট হয়ে রয়েছে। ফলে ধনুরাশির রবি আর বৃশ্চিকের রবির মধ্যে কোনো কম্প্যারিজন হবে না। আমি কি ব্যাপারটা মোটামুটি বোঝাতে পারলাম, বেসিক জায়গাটা? আচ্ছা, এরপরে হচ্ছে পজিশন অ্যাকর্ডিং টু হাউস, কোন ভাবে রয়েছে। আগেরটা ছিল সাইন পজিশন, সাইন মানে হচ্ছে রাশিগত পজিশন, পজিশন অ্যাকর্ডিং টু সাইন। আর এবারে আমরা আসবো পজিশন অ্যাকর্ডিং টু ভাব বা হাউস। পজিশন অ্যাকর্ডিং টু হাউস, এই জায়গাটাতে আমাদের বিভিন্ন ধরনের গ্রহ রয়েছে। তার মধ্যে আমরা লগ্নপতি থেকে যদি শুরু করি, তাহলে লগ্নপতি সব সময় লগ্ন, কেন্দ্র বা কোণে মোটামুটি ভালো ফল দিতে সক্ষম। তাহলে এবার আমরা একটা লগ্ন নিচ্ছি, সেই লগ্নটা হচ্ছে সে বৃশ্চিক লগ্ন।
ধরে নিচ্ছি কোনো একটা মানুষের লগ্ন হচ্ছে সে মিথুন। তাহলে এইবার মিথুন লগ্নের লগ্নপতি বুধ, সে হচ্ছে গিয়ে শনির ক্ষেত্রে আছে। মিথুন লগ্নের লগ্নপতি বুধ শনির ক্ষেত্রে আছে, তাহলে এটা হচ্ছে বুধ। আর সেই মিথুন লগ্নের লগ্নপতি বুধ সে হচ্ছে গিয়ে সেই শনির ক্ষেত্রেই রয়েছে, কিন্তু এখানে রয়েছে। তাহলে এই দুটো বুধের মধ্যে কি ডিফারেন্স আপনারা বুঝতে পারছেন? এবার আমি আপনাদের কাছ থেকে এটা একটু জানতে চাইবো যে এই দুটো বুধের মধ্যে কি ডিফারেন্স। দুটো বুধই কিন্তু শনির ক্ষেত্রে অবস্থান করে রয়েছে, দুটো বুধই মিত্র ক্ষেত্রে। দুটি বুধ, তারা হচ্ছে গিয়ে দুটো বুধই হচ্ছে গিয়ে একই লগ্নের বুধ, দুটোই লগ্নপতি। তাহলে কোনটাকে আপনি ভালো বলবেন আর কোনটাকে আপনারা খারাপ বলবেন? স্যার, একটা পৃথ্বীতে একটা বায়ুতে আছে, এখানে তত্ত্বটা ডিফারেন্স। একটা তত্ত্বের অষ্টম ঘরে আছে, একটা নবম স্যার একটা ঘরে আছে। অষ্টমে, হ্যাঁ অষ্টমে একটা অষ্টম আছে, ঘরে নবমে যে একটা আছে আছে। তার আর কি ইয়েটা একটু কম হবে। নিউজে পড়েছি লগ্নপতি যে ঘরে থাকে সেই ঘরের বলবত্তা বাড়ে। তাহলে বুধ যদি অষ্টমে থাকে অষ্টম ঘরটার বলবত্তা বাড়াবে, কিন্তু আমার তো বিশাল কাজে লাগবে না। কিন্তু বুধ নবম ঘরে থেকে যদি নবমের বলবত্তা বাড়ায়, সেটা কিন্তু অনেক পজিটিভ হবে। ঠিক আছে? আচ্ছা, স্বপ্নদীপ বলুন। হ্যাঁ স্যার, ওটাই বলছিলাম যে নবম ভাবে কেন্দ্র স্থানে। নবম ভাবটা কেন্দ্র নয়, নবম ভাবটা অ্যাকচুয়ালি কোন। কেন্দ্র হচ্ছে 1, 4, 7, 10, আর 1, 5, 9 হচ্ছে ধর্ম ত্রিকোণ। ঠিক আছে স্যার। আমরা মোটামুটি গ্রহদের বলবত্তা সম্পর্কে একটা বেসিক ধারণা পেলাম। এইবার হচ্ছে গিয়ে এবার যে বিষয়টাকে আমরা দেখব, সেই বিষয়টা হলো যে গ্রহটা যে ভাবে বসেছে সেই গ্রহটা সেই ভাবের সঙ্গে কম্প্যাটিবল কিনা। লগ্নপতি সে লগ্নে বসে আছে, তাহলে সে চাইছে কি আয়ু বাড়াতে, লগ্নপতি লগ্নকে স্ট্রেংথ দিতে চাইছে। আর অষ্টম ভাবটা কি করছে, আয়ু কমাতে চাইছে। তাহলে লগ্নপতি যখন অষ্টমে চলে গেল, তখন ভাবটার সঙ্গে হুম বুঝবো, মিনিট আসছি। ঠিক আছে? পতি সে যদি হচ্ছে গিয়ে অবস্থান করে অষ্টমে, আর অষ্টমের সঙ্গে লগ্নের কোনো সম্পর্ক নেই, বরঞ্চ অষ্টমটা লগ্নকে বাধা বিপত্তি সমস্যা ইত্যাদি দেবে। তাহলে বুধ এই অষ্টম ভাবে যখন লগ্নপতি হয়ে অবস্থান করছে, তখন সে নিষ্ফলা, তখন তার থেকে আমরা সেই রেজাল্ট পাবো। কিন্তু এই বুধই আবার হচ্ছে গিয়ে চতুর্থ পতি। তাহলে চতুর্থ পতি সে যখন বুধ হয়ে অবস্থান করছে অষ্টমে, তখন চতুর্থ ভাবের জন্য এই বুধ কিন্তু পজিটিভ। চতুর্থ ভাব মানে বাড়ি ঘর জমি জায়গা পরিবেশ, বাবা মা, বাবা নয় মা, এদের জন্য কিন্তু এই বুধটা
সাপোর্টিভ। বুধটা হচ্ছে কি কিন্তু উন্নতি সূচক, মায়ের জন্য, মনের জন্য, সাবকনসিয়াস মাইন্ডের জন্য, মেন্টাল হেলথের জন্য। চতুর্থপতি অষ্টমে গিয়ে বসলে জাতক ঋণ করে বাড়ি তৈরি করে, ঋণ করে জাতক বাড়ি তৈরি করবে। তাহলে সেটা বাড়ি প্রাপ্তি হবে, কিন্তু অ্যাপ্রোচটা নেগেটিভ, ঋণ হয়ে যাচ্ছে, মাইনাস, জাতককে মাইনাসে রান করতে হচ্ছে। তাহলে এই ব্যাপারগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে প্রত্যেকটা বিচারের ক্ষেত্রে। এরকম প্রচুর সূত্র রয়েছে, প্রচুর কন্ডিশনস রয়েছে। সেই কন্ডিশনস গুলো আপনাদেরকে বুঝতে হবে এবং বুঝে প্রেডিকশন করতে হবে। তাহলে চতুর্থের পঞ্চম ভাবে বুধ অবস্থান করবার জন্য কিন্তু চতুর্থ ভাবের জন্য ভালো। কিন্তু যখন আমরা বিচার করছি, তখন লগ্নপতি অষ্টমে অবস্থান করায় জাতককে অবশ্যই দীর্ঘায়ু করবে। লগ্নপতি অষ্টমে অবস্থান করলে পারাশারিয়ান সূত্র মতে জাতক সাধারণত দীর্ঘায়ু হয়, কিন্তু জাতক রুগ্ন প্রকৃতির। জাতকের যে ফিজিক্যাল স্ট্রেংথ সেটা অনেকটাই কমে যায়। তাহলে আমাদের যে জাতকের অবস্থা বা শরীরের অবস্থা, সেটা যদি আমাদের বিচার করতে হয় লগ্ন থেকে, বা জাতকের প্রাপ্তি বা জাতকের উন্নতি, এগুলোকে যদি বিচার করতে হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমরা কখনোই লগ্নপতি অষ্টমে থাকলে পজিটিভ রেজাল্ট পাবো না। যে আমি একগুচ্ছ ছক দেখলাম, কি পরিবারের ছক, সাতখানা ছক। তো প্রত্যেকটা লোকের সঙ্গে প্রত্যেকটা লোকের মিল রয়েছে চার্টে। 1962 সালে জন্ম। 1962 সাল দেখলে পরেই আপনারা দেখবেন, ওই নভেম্বর ডিসেম্বর এই সময়টা দেখলে পরে দেখবেন যে রাহু, মঙ্গল, শনি, কেতু এরা পরস্পরের বিপরীত দিকে রয়েছে। রাহু মঙ্গল কর্কট রাশিতে, শনি কেতু মকর রাশিতে। এদের বাড়ির প্রত্যেকের কুণ্ডলিতে ওই শনি, মঙ্গল, কেতু, রাহু এই কম্বিনেশন হয়ে বসে আছে। বাড়ির একটা লোকও অসুস্থ নয়, বাড়ির একটা লোকেরও কোনো রকম কোনো সমস্যা নেই। ভদ্রলোকের বিশাল চা বাগান রয়েছে, পুরীতে 5 স্টার হোটেল রয়েছে। তো এই তো টাকা পয়সা, বাড়িতে কোনো অশান্তি নেই, বাড়ি একদম সুন্দর গোছানো সাজানো, কোনো দুশ্চিন্তার কারণ নেই। চা বাগানে 15,000 লোক কাজ করে। তো আমি আজকে সত্যি সত্যি অবাক হয়ে গেছি কম্বিনেশনটা দেখে, যে এই কম্বিনেশনও ইনঅ্যাক্টিভ হয়ে রয়েছে, কিছু দেয়নি। কিছু দেয়নি মানে কোনো কুপ্রভাব দেয়নি। তো আমি, আমার আর কি, অভিজ্ঞতা তো রোজই হয়। তো আজকে সেরকম আরেকটা অভিজ্ঞতা হলো যে এত নেগেটিভ কম্বিনেশনও, ভদ্রলোকের বয়স হচ্ছে 63 বছর, এই 63 বছর পর্যন্ত কোনো নেগেটিভ রেজাল্ট দেয়নি। এখন অল্প বিস্তর একটু টাকা পয়সা নিয়ে উনি দুশ্চিন্তায় রয়েছেন, কিন্তু কোন রকম কোনো ইয়ে নেই, মানে কোনো বড় ম্যাসিভ ডিস্টারবেন্স সেটা কিন্তু নেই। তো আবার আমি জীবনে এরকম কম্বিনেশন দেখিনি। আর একটা কম্বিনেশন দেখেছিলাম যে স্বামী স্ত্রী দুজনেরই পঞ্চমে রাহু। তো সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কোনো বাধা হয়নি, কোনো মিসক্যারেজ হয়নি, সন্তান ভীষণ সুস্থ এবং ভীষণ ভালো অবস্থায় আছে। এই পঞ্চমে রাহুর কনসেপ্ট, এটাও কিন্তু আমার কাছে প্রায় নতুন। এটা কিন্তু আমি এর আগে এরকম দেখি। যাই হোক, যেটা আমরা পড়ছিলাম সেটাতে আমরা আসি। তাহলে গ্রহদের মোটামুটি বলবত্তা বিচার করবার যে বেসিক জায়গাটা, সেটা আমরা বুঝলাম। এবং এই জায়গাটা বুঝতে কি কারোর অসুবিধা হয়েছে? স্যার বলছি, চ্যাট বক্সে একটা কোশ্চেন করেছি, দেখুন তো। পশ্চিম মঙ্গল বায়ুদত্তে কেমন রেজাল্ট দেবে, সান টরাস কেমন রেজাল্ট দেবে, কমফোর্টেবল অর নট?
পৃথ্বীতত্ত্বে জ্যৈষ্ঠ মাসের রবি ভালো, মানে শক্তিশালী রবি, বেশ তেজি রবি। এবার যদি এই রবিটা উপচয় স্থানে থাকে, মানে নেগেটিভলি বেনিফিশিয়াল জোনে থাকে, তাহলে ওটা ভালো রেজাল্ট দেবে। মঙ্গল বায়ুতত্ত্বে আর আকস্মিকতা বাড়ায়, যে কোনো ঘটনার ক্ষেত্রে দ্রুত ঘটার সম্ভাবনাকে বাড়িয়ে দেয় বায়ুতত্ত্বের মঙ্গল। ঠিক আছে স্যার। আর বলছি স্যার, শুক্র মানে ভেনাস পৃথ্বী বেশি কমফোর্টেবল নাকি বায়ুতত্ত্বে? শুক্র বায়ু পৃথ্বীতত্ত্বে, জল তত্ত্বে। ঠিক আছে। স্যার রবি, এটা একটা প্রশ্ন ছিল, রবি যদি বৃশ্চিকে থাকে তাহলে দুর্বল? কারণ আমার রবি দশমে বৃশ্চিকে আছে, ওটা মঙ্গলের ঘর, কি ওটা দুর্বল হবে? দুর্বল হবে। আচ্ছা। আপনি দেখবেন যে যে জায়গাগুলোতে আহ আপনার তো ডিসেম্বর মাসে জন্ম, রাইট। তো ডিসেম্বর মাসে জন্ম যাদের, তাদের ক্ষেত্রে তারা অনেক বেশি সোশ্যাল হয়ে যায়। তাদের প্রবলেম হলে পরেও তারা সেটাকে এক্সপ্রেস করতে চায় না বা পারে না। আচ্ছা। তারা প্রবলেমটাকে সহ্য করে যায়, জায়গাটা থেকে সরে যাওয়ার চেষ্টা করে। বিশাল যে প্রতিবাদ করব, প্রতিবাদ করে, কিন্তু সবসময় প্রতিবাদী মানসিকতা নয়। এই মানুষগুলোকে অ্যাকচুয়ালি প্রতিবাদী বলাই যায় না। তাদের যে ইগো রয়েছে, সেই ইগোটাও ঘর পরিবার এদের মধ্যেই থাকে। এরা এদের যে লেভেল, সেটাকে যে এক্সপ্রেস করবে, এদের যে কোয়ালিটি দিয়ে লিডারশিপ করবে, এরা এটা পছন্দই করে না। আচ্ছা, ঠিক আছে, সবাই মিলেমিশে করবো। লিডারশিপ আবার কি? তো এইটা রবিটা দুর্বল হওয়ার জন্যই হয়। এবার এইখানে রবি দুর্বল আর তুলা রাশিতে রবি দুর্বল, এই দুটোর মধ্যে হিউজ ডিফারেন্স আছে। তুলা রাশিতে রবি কিন্তু শত্রু ক্ষেত্রে রয়েছে এবং নিচস্থ, ফলে এই রবিটা দুর্বল হওয়ার সঙ্গে সঙ্গে হার্মফুল। এবার এটা খেয়াল করবেন, দুর্বল এবং তার সঙ্গে সঙ্গে ক্ষতিকারক। আর বৃশ্চিকের রবি কিন্তু দুর্বল, অবশ্যই দুর্বল। একজন এসে যদি আমাকে বলে যে আমার নাম যশ প্রভাব প্রতিপত্তি কতটা হবে, আমি বলবো যে তোমার যতটা হওয়ার তার 30% হবে। তোমার যতটা পরিশ্রম করবে বা যতটা উপরে উঠবার চেষ্টা করবে, তার 30% হবে। এরকম রয়েছে প্রচুর সেলিব্রিটি, তাদের বৃশ্চিকের রবি, কিন্তু তাদের ক্ষেত্রেও ওই একই কথা। তারা হচ্ছে গিয়ে যদি বৃশ্চিকে রবি না থেকে ধনু বা সিংহে রবি থাকতো, তাহলে সেটা কিন্তু অনেক বেশি রেজাল্ট দিতে পারবে। আচ্ছা, স্যার, ঠিক। স্যার সহজভাবে বোঝার জন্য একটা কথা জিজ্ঞেস করবো। হ্যাঁ, বলুন। বললাম মেষ থেকে কন্যা এই অ্যাক্সিসের মধ্যে রবি থাকলে কি মানে স্ট্রং থাকে, আর তুলাতে তো এমনি নর্মাল থাকে, আর ওইদিকে বৃশ্চিক থেকে মীন অব্দি রবি থাকলে কি দুর্বল থাকে? না, এই ওরকম এই নয় ব্যাপার। ধারণাটা ভুল, তাই তো? যেমন রবি হচ্ছে গিয়ে, আমি একটা চার্ট দিয়েছি আপনাদের সামনে, এই রবিটা হচ্ছে ধনু রাশিতে রয়েছে। এই সময় আচ্ছা। রবি, এই সময় রবি হচ্ছে গিয়ে ধনু রাশিতে, অগ্নি রাশিতে রয়েছে, বৃহস্পতির ঘরে। তাহলে এই রবি কিন্তু বলবান এবং পাওয়ারফুল। এই রবিটা যদি বৃশ্চিকে থাকতো, তাহলে রবি কিন্তু স্নিগ্ধ হয়ে যেত। রবির যে ইগো প্রবলেম, সেটা বৃশ্চিকে বাড়তে থাকে। আমারও বৃশ্চিকে ব্যক্তিগত কুণ্ডলিতে রবি বুধ রয়েছে। তো হুম। রবি বৃশ্চিকে থাকলে পরে তার ইগো প্রবলেমকে একটা ওয়েতে বাড়াবার চেষ্টা করে। সেই জাতক কিন্তু খুব একটা যে বাইরে এক্সপ্রেসিভ, তা কিন্তু একেবারেই নয়। বরঞ্চ বাড়ির ভিতরে ঘরে, সেখানে কিন্তু জাতকের অ্যাক্টিভিটি লেভেল অনেকটাই বেশি। আচ্ছা। আর স্যার আরেকটা কোশ্চেন হচ্ছে, এই যে একটু আগে বলছিলেন ত্রিকোণের ক্ষেত্রে একটা কথা, কেন্দ্র আর ত্রিকোণের মধ্যে যদি পার্থক্য করি তাহলে তো অবস্থানের ক্ষেত্রে আমরা বলতে পারি যে এটা কেন্দ্র একটা ত্রিকোণ, কিন্তু ত্রিকোণ মানে আমরা কেন্দ্র যেমন একটা বেস মানে ভিত্তি, এইভাবে যদি আমরা ভাবি একটা বাড়ির মেন জায়গা মানে পিলারের মতো, তা ত্রিকোণকে কি হিসাবে ভাবতে পারি? যখন আমরা কেন্দ্রগুলোকে নিয়ে ভাবছি, কেন্দ্রগুলো হচ্ছে আমাদের সলিড পার্ট। এরা হ্যাঁ, মানে আমাদের, পিলার। হুম। আমি, এক নম্বর হচ্ছে আমি, আমি অহম সত্তা। 4 নম্বর হুম। হচ্ছে যেখানে আমার পাটা রেখেছি, যেখানে আমি বসেছি, আমার জন্য প্রয়োজনীয় ভূমি, সেটা হচ্ছে চার। একটা চার, আমার আচ্ছা হলো। যে কথা বলছেন, আচ্ছা, এরপরে হচ্ছে আমার যত রকম ইন্টারাকশন, সে আমি অক্সিজেন নিতে পারি, আমি খাদ্য গ্রহণ করতে পারি, বন্ধু বান্ধবের সঙ্গে কথা বলতে পারি, যৌনতা নিবারণ করার চেষ্টা করতে পারি, সব হচ্ছে কি 7th হাউস। যত রকম
মেটেরিয়ালিস্টিক ইমমেটেরিয়ালিস্টিক যত রকম ইন্টারাকশন আছে সেখানে কিন্তু 7 নম্বর ঘরটা অ্যাক্টিভ হয়ে উঠবে। 7 নম্বর হচ্ছে হাউস অফ ইন্টারাকশন। আর 10 নম্বর ঘর হচ্ছে হাউস অফ কর্মা। আমি যদি পৃথিবীতে জন্মগ্রহণ করেছি মানে আমার কিছু প্রারব্ধ কর্ম ছিল, এবং সেই প্রারব্ধ কর্ম সেটা পরিবর্তিত হতে চলেছে এই বছর, সরি, এই জন্মের প্রারব্ধের এই জন্মের পূর্ণ কর্ম, পাপ কর্ম ইত্যাদির মাধ্যমে পরিবর্তন হতে চলেছে আমার প্রারব্ধ অ্যাকাউন্ট, যেটা নিয়ে আমাকে এই জন্মে পাঠানো হয়েছে। তো আমাকে একটা প্রারব্ধ অ্যাকাউন্ট দিয়ে পাঠানো হয়েছে। সেই প্রারব্ধ অ্যাকাউন্ট যেটা, সেটা উম বাড়তে বা কমতে চলেছে, পরিবর্তিত হতে চলেছে এই জন্মের ক্রিয়াকলাপের দ্বারা। ভালোও করতে পারেন, খারাপও করতে পারেন, ভালো করলে ভালো, খারাপ করলে খারাপ। আচ্ছা, এই জায়গাটা পরিষ্কার হলো? হ্যাঁ স্যার, পরিষ্কার হলো। এবার ত্রিকোণের আমরা ক্ষেত্রে? আসবো ত্রিকোণ। ত্রিকোণ হচ্ছে 4টে ভাগ, মানুষের জীবনের যে 4টে দিক, যেমন চতুরাশ্রম। তো এইরকম 4টে দিক বা দিশাকে নিয়ন্ত্রণ করে ত্রিকোণ। এর মধ্যে রয়েছে ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ। তাহলে ধর্ম ত্রিকোণ যেটা, সেটা হচ্ছে 1, 5, 9। ধর্ম ত্রিকোণ হচ্ছে 1, 5, 9। এর ঠিক পরেই রয়েছে কি অর্থ ত্রিকোণ, 2, 6, 10। তাহলে 2, 6, 10। 1 নম্বর, আমি নিজে মোটামুটি সুস্থ হওয়ার সাথে সাথে তারপরে আমাকে ভাবতে হবে যে আমার কিছু ব্যবসা থাকা দরকার, আমার কিছু পেশা থাকা দরকার, আমার কিছু অন্যরকম কর্ম থাকা দরকার, বা কিছু না কিছু দরকার যেটার মাধ্যমে আমি অর্থ উপার্জন করব। হুম। শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। ক্যামেরাটা একটু ডিস্টার্ব করছে। তো যাই হোক, মানে এই যে ধর্মের পরে অর্থ, ধর্ম ত্রিকোণ আমাদেরকে দেবে শিক্ষা, এডুকেশন, এই সমস্ত। তারপরে কর্মা, কর্মা মানে হচ্ছে অর্থ ত্রিকোণ। এবং অর্থ ত্রিকোণের ব্যাপারটা কমপ্লিট হওয়ার পরে তখন আমরা চলে আসবো কম ত্রিকোণে। কম ত্রিকোণ আমাদের ইন্ডিকেট করবে যৌনতা, বিবাহ, স্বামী স্ত্রী সম্পর্ক, সন্তান উৎপাদনের প্রচেষ্টা। আর শেষ এই সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে তখন আমাকে মোক্ষ লাভের জন্য মুভ করতে হবে, ভাবতে হবে, চিন্তা করতে হবে, যাতে যা কিছু আকাজ কুকাজ করেছি সেইগুলো একটু চাপা পড়ে যায়। এই আমি একটা মায়ের পুজো দিয়ে দিলাম, এবং সেই পুজো দিলে পরে আমার সমস্ত দোষের খণ্ডন হয়ে গেল। মানে এই যে সমস্ত দোষের খণ্ডন হয়ে গেল বা পুজো দিয়ে দিলাম, এই যে বিষয়গুলো, এটা হচ্ছে মোক্ষ ত্রিকোণের কাজ। মোক্ষ ত্রিকোণ পৃথিবী থেকে মুক্তি পেতে বা জীবদ্দশা থেকে মুক্তি পেতে আমাদেরকে সাহায্য করে, এবং মোক্ষ ত্রিকোণের মাধ্যমেই আমাদের তা পরমাত্মায় মিলিত হওয়ার রাস্তা খুঁজে পায়। আবার এই মোক্ষ ত্রিকোণের মাধ্যমেই আমাদের পরবর্তী জন্মের বিষয়টি, সেটি কিন্তু স্থিরীকৃত হয়। তাহলে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই 4টে বোঝা গেল। এবারে হ্যাঁ স্যার, এই, হুম, বলুন। বললাম যে স্যার, কেন্দ্রস্থান যেমন 1, 4, 7, 10, এটা বোঝা গেল, একটা করেই জায়গা। কিন্তু ত্রিকোণের ক্ষেত্রে তো 3টে করে স্থান, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। এই চারটার তো আবার অ্যাকচুয়ালি আমরা যখন ত্রিকোণ বলি 3টে স্থানকে বলি, আবার যখন এইভাবে ব্যাখ্যা করি তো 3টে করে প্রত্যেকটা জায়গা, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। ওটাই বলছি, মানে এই জায়গাটা একটু কনফিউজিং আর কি। এবার ত্রিকোণ বলতে তো আমরা 1, 5, 7 এটাকেই বুঝবো, এক না, পাঁচ নয় না, 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 ওটা হচ্ছে কি সাধারণ ধর্ম ত্রিকোণ হিসেবে ওটাকে ট্রিট করা হয়। আচ্ছা 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 আচ্ছা। কিন্তু যখন আমাদের ত্রিকোণ আমাদের জীবনের বিভিন্ন ফেজের সঙ্গে কানেক্টেড হবে, তখন হুম হচ্ছে কি হুম। আমাদের 1, 5, 9, 2, 6, 10, আচ্ছা। 3, 7, 11, 4, 8, 12 হুম। এই তার ভিশনটা বারো। করে। কিন্তু হুম। যদি আপনাকে বলা হয় কোণে আছে, কোন স্থানে আছে, তাহলে হচ্ছে কি ইনস্ট্যান্ট আপনাকে 1, 5, 9 ধরতে হবে। এক পাঁচ। তখনই হচ্ছে কি আমরা ইন্ডিভিজুয়াল বিচার করতে যাব, তখন হ্যাঁ। কিন্তু আমাদের এই ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এগুলো লাগবে। আমরা আচ্ছা। যখন চাকরি বা কর্ম বিচার করব, এই ক্ষেত্রেও আমাদের কিন্তু
1 4 7 10 এটাকে প্রজেকশন। ঠিক। স্যার, দুটো কোশ্চেন আছে এখানে। 1 4 7 10 মানে হচ্ছে লগ্ন থেকে তো? সবসময় লগ্ন থেকে। ওকে। আচ্ছা, আমার আরেকটা প্রশ্ন ছিল, যদি কোনো গ্রহ, যেমন আমার বুধ বৃশ্চিকে আছে, ঠিক আছে, সেটা মানে মঙ্গলের ঘর, মানে বুধের শত্রু ঘরে হয়ে গেল। হ্যাঁ, মিউট হয়ে গেছে। হ্যাঁ, তো বুধটা কি খারাপ হয়ে গেল মঙ্গলের ঘরে থাকার জন্য, বৃশ্চিকে না, থাকার জন্য? সেটা একটু। না, খারাপ হলো না। কিন্তু বুধের যে বেসিক কোয়ালিটি, একটা শিশুসুলভ বিহেভিয়ার, এই শিশুসুলভ বিহেভিয়ার স্নিগ্ধ, সেইখানে যখনই মঙ্গল কানেক্টেড হচ্ছে বা মঙ্গল এসে উপস্থিত হচ্ছে, তখন কিন্তু বাক্যের উগ্রতা এটা বাড়তে দেখতে পাওয়া যায়। ছোটবেলায় কিছু প্রবলেম, টাকা পয়সার কারণে বা অন্য কোনো কারণে কিছু প্রবলেম, সেগুলোকে ইন্ডিকেট করতে পারে। তো বুধ এখানে দুর্বল নয়। বৃশ্চিক রাশিতে রবি বুধের বুধাদিত্য যখন হয়েছে, তখন ওটা এখানে খুব একটা খারাপ যোগ নয়। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা মোটামুটি গ্রহদের বলবত্তা সম্পর্কে একটা ধারণা পেলাম। এরপরে বলবত্তাকে নিয়ন্ত্রণ করবে গ্রহদের সম্পর্ক। তাহলে এই সম্পর্কগুলো আমরা ইতিমধ্যে অল্প বিস্তর পড়ে ফেলেছি। সম্পর্কগুলোর মধ্যে কেউ একটু বলতে পারবেন গ্রহদের সঙ্গে ভাবেদের বা ভাবেদের সঙ্গে গ্রহদের বা গ্রহদের সঙ্গে গ্রহদের কিভাবে সম্পর্ক হয়? এখানে কি মিত্র গ্রহ শত্রু গ্রহ এইভাবে বোঝাবো স্যার? না, আমি বলে দিচ্ছি। গ্রহদের সঙ্গে গ্রহদের সম্পর্ক হচ্ছে বা গ্রহদের সঙ্গে ভাবের সম্পর্ক হচ্ছে, যেমন এই ঘরটাতে রবি রাহু কম্বাইন করে রয়েছে। অনেকে এই কম্বিনেশনটাকে গ্রহণ যোগ হিসেবে ট্রিট করতে পারেন। তাহলে রবি রাহু একটা সম্পর্কে অবস্থান করে রয়েছে। এবার এই যে রবি রাহু 6th হাউসে অবস্থান করে রয়েছে, দ্বিতীয় পতি ষষ্ঠ ভাবে অবস্থান করে রয়েছে, এই অবস্থানের কারণে আমার ক্যামেরাটা তো বড় ডিস্টার্ব করছে। এই অবস্থানের কারণে রবির কোয়ালিটি খারাপ হয়েছে। এবং 6th হাউসে দ্বিতীয় পতি চলে আসার কারণে, দ্বিতীয় পতি 6th হাউসে চলে আসার কারণে কিছু না কিছু কিছু না কিছু করে টাকা পয়সা নষ্ট হতে থাকবে। একবারে যে বিরাট সমস্যা এলো তা নয়, কিন্তু টুকটাক টুকটাক করে অর্থনৈতিক অবস্থা ডিস্টার্ব হতে থাকবে, প্রচুর খরচ হতে থাকবে, এবং কোনোভাবেই সেই খরচপাতির উপরে নিয়ন্ত্রণ রাখা যাবে না। কারণ দ্বিতীয় পতি ষষ্ঠে চলে এসছে। দ্বিতীয় হচ্ছে সম্পদ, ষষ্ঠ হচ্ছে ক্ষয়, এবং সেখানে কে রয়েছে? সেখানে রয়েছে রাহু। রাহু মানে ক্রমাগত ক্ষয়, মানে ক্ষইতে 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 একদম নিজস্বতা নষ্ট হয়ে গেছে। এরকম হচ্ছে গিয়ে এই কম্বিনেশনের রেজাল্ট। 1 মিনিট, আমি একটু জল খেয়ে নিই। স্যার, দ্বিতীয়ভাবে বৃহস্পতি থাকার জন্য কিছুটা সাপোর্টও হবে না এখানে? দ্বিতীয় ভাবে বৃহস্পতি থাকার জন্য দ্বিতীয় ষষ্ঠ যে ক্ষেত্র বিনিময় আমরা দেখতে পাচ্ছি, এই ক্ষেত্র বিনিময়টাতে লোকটা খুবই পজিটিভ হবে, প্রচন্ড পরিশ্রমী হবে। ষষ্ঠপতি দ্বিতীয় অবস্থান করা বা দ্বিতীয় পতি ষষ্ঠে যাওয়ার কারণে দ্বিতীয় মানে তো আত্মীয় কুটুম্ব পরিজনেরা, এদের মধ্যে একটা ডিস্টারবেন্স দেখতে পাওয়া যাবে। অর্থাৎ আত্মীয় পরিজন কুটুম্বের মধ্যেই কি শত্রুতা, এইটা দেখতে পাওয়া যাবে। অর্থাৎ যে লোকটা শত্রুতা করছে, সে হচ্ছে গিয়ে ঘরের মধ্যেই আছে, আত্মীয় পরিজনের মধ্যেই রয়েছে, এটা হচ্ছে গিয়ে হবে। এবং রবি বৃহস্পতি উভয়েরই সমতা কিছুটা বাড়তে দেখতে পাওয়া যাবে। বৃহস্পতি তো বক্রী অবস্থায় রয়েছে, তোমরা দেখেই বুঝতে পারছি যে পঞ্চম ঘরে অনেকটা ডিফারেন্স রয়েছে। বৃহস্পতির বক্রী অবস্থায় থাকার সম্ভাবনা রয়েছে, তো আমি একবার দেখে নিচ্ছি। না, বৃহস্পতিটা এই চার্টে বক্রী অবস্থায় নেই, বরঞ্চ শুক্রটা বক্রী আছে। না, ভুল বললাম, বুধটা বক্রী আছে। স্যার একটা কথা বলবো? না, একটু পরে বলবেন। হুম।
সঠিক। স্যার সরবলের সাথে এটার মিলটা খুঁজে পেলাম না, মানে সরবলে দেখা যায় অনেক গ্রহ যেমন সবল, যেমন আমার রবিটা নাকি সরবলে খুব সবল, কিন্তু এখানে আবার দুর্বল হয়ে যাচ্ছে, তো আমি না ঠিক বুঝতে পারছি না এই ব্যাপার। বুঝিয়ে দিচ্ছি। আমরা লিখবো আমাদের দুটো অ্যাপ্রোচ হয়, একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ আর একটা হচ্ছে কোয়ালিটেটিভ। একটা হচ্ছে গিয়ে বাস্তবসম্মত বা একটা হচ্ছে গিয়ে রিয়েলিটি ওরিয়েন্টেড, আর একটা হচ্ছে গিয়ে ক্যালকুলেশন ওরিয়েন্টেড। আপনি যদি ক্যালকুলেশন ওরিয়েন্টেডে যান, সেই ক্ষেত্রে আপনাকে সরবল নিয়ে ভাবতে হবে। সরবলে হয়তো রবি দেখা গেল প্রচন্ড বলবান হয়ে রয়েছে, কারণ চেষ্টা বল, কাল বল, অয়ন বল, এই ধরনের যে বলগুলো এগুলো পেয়ে বড় মানে বলবান হয়ে থাকতে পারে। কিন্তু তার যে ফল দান ক্ষমতা, এইটাকে আইডেন্টিফাই করবার জন্য আপনার কোয়ান্টিটেটিভ অ্যাপ্রোচে গেলে হবে না, আপনাকে রবির কোয়ালিটি বুঝতে হবে। যেমন হচ্ছে গিয়ে মঙ্গল সক্ষেত্রী বেশেও, মঙ্গল সক্ষেত্রী বৃশ্চিকেও। তাহলে বৃশ্চিকে মঙ্গল আর মেষে মঙ্গলের মধ্যে কোনো মিল আছে? কোন রকম কোনো মিল আছে? টোটালি ডিফারেন্ট। মেষের মঙ্গল তার মোটামুটি সবসময় আগুনের গোলা ছুটছে, সে সবসময় যেন ফায়ার করছে। এই ব্যাপারটা আমরা মেষে মঙ্গলের ক্ষেত্রে দেখতে পাই। আর বৃশ্চিকে মঙ্গল, সে অনেক সফট, সে ওয়েট করছে কখন সময় আসবে, দেবো একখানা কামড়। তাহলে এই যে এই অ্যাপ্রোচ যেটা আমি বললাম, এটা হচ্ছে কোয়ালিটেটিভ অ্যাপ্রোচ, এবং যেখানে আপনার চিন্তা ভাবনা, আপনার ধ্যান ধারণা এটাও গুরুত্ব পাবে। সরবল কুণ্ডলী হচ্ছে গিয়ে ক্যালকুলেশন ওরিয়েন্টেড কুণ্ডলী। তাহলে সরবল কুণ্ডলীর উপরে প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজিতে আমরা পুরোপুরি ভরসা রাখবো না। ঠিক আছে। যেমন আমি এবার একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। এই চার্টটাতে দেখা যাচ্ছে যে এখানে শনি হচ্ছে সবচেয়ে বলবান, এবং শনি এখানে সবচেয়ে বেশি বল পেয়েছে, আর মঙ্গল হচ্ছে গিয়ে সবচেয়ে কম বল পেয়েছে। তাহলে মঙ্গল পেয়েছে মাত্র 6, 5.8। এই 5.8 নাম্বার পাওয়া মঙ্গলকে আমরা কি বলবান বলবো না দুর্বল বলবো? অতিশয় দুর্বল বলবো। কিন্তু সবচেয়ে কম নাম্বার পাওয়ার মতো কি মঙ্গল? না, সবচেয়ে কম নাম্বার পাওয়ার মতো নয়। তাহলে তার আগে হচ্ছে চন্দ্র রয়েছে 10 ডিগ্রিতে, চন্দ্রের সমস্যা রয়েছে। তারপরে হচ্ছে গিয়ে বৃহস্পতি, সে পঞ্চমপতি, ষষ্ঠপতি, দশমপতি, সে কিন্তু দ্বিতীয় ভাবে এসে বসে গেছে। এবং এই যে রবির সাথে ক্ষেত্র বিনিময়টা করেছে, রবির সাথে যে ক্ষেত্র বিনিময়টাও করেছে, তাতে কিন্তু ওর স্ট্রেংথ অনেক বেড়ে গেছে। কিন্তু সরবল কুণ্ডলিতে এই ক্ষেত্র বিনিময় সম্পর্কের কোনো দাম নাই। এবার ক্লিয়ার করতে পারলাম সৌমিক বাবু? হ্যাঁ এটা বুঝলাম। আচ্ছা রবির সাথে ক্ষেত্র বিনিময় মানে মঙ্গল বসে আছে রবির ঘরে, না আর না রবি বসে আছে। না না না, রবি বসে আছে ধনুতে, বৃহস্পতি গিয়ে বসেছে সিংহ রাশি। এই বৃহস্পতি সিংহ রাশিতে বসার আচ্ছা সাথে সাথে, বৃহস্পতি সিংহ রাশিতে বসার সাথে সাথে সূর্য এবং বৃহস্পতি উভয়েরই বলবত্তা লাভ হয়েছে। আচ্ছা, কিন্তু এখানে মঙ্গলের কি ক্ষেত্র বিনিময়টা বুঝতে পারলাম না। মঙ্গল তো সক্ষেত্রেই, মঙ্গলের ক্ষেত্র বিনিময় কি করে হবে? আচ্ছা মঙ্গল স্বক্ষেত্রী বলে এখানে সরবলে কম হলেও ওটা মঙ্গল স্ট্রং এখানে। হ্যাঁ, মঙ্গল এখানে সরবলে কম হলেও মঙ্গল কিন্তু স্ট্রেংথ পেয়েছে। এবার ইফেক্টিভ আচ্ছা প্ল্যান, এবার এখানে মঙ্গল হচ্ছে গিয়ে কর্কট লগ্নের জন্য যোগ কারক গ্রহ, মানে রাজযোগ কারক গ্রহ এইসব। তাহলে এইবার
এই চার্টটাকে দাঁড় করাতে গেলে, এই চার্টটাকে নিয়ে জীবনে যদি আমরা কিছু এগোবার পরিকল্পনা করি, যদি কিছু রেমেডি দেওয়ার পরিকল্পনা করি, তাহলে এইখানে সবচেয়ে বলবান গ্রহ হিসেবে শনি, তাকে রেমেডি দিলে তো সর্বনাশ হয়ে যায়। ইগো প্রবলেম, ইরিটেশন, মাথা গরম ইত্যাদি ইত্যাদি চরম মাত্রায় বাড়তে দেখতে পাওয়া যায়। তাহলে এই ক্ষেত্রে আমরা শনিকে কি করে পাওয়ার দেবো বা কি করে শনিকে গুরুত্ব দেব? শনি সক্ষেত্রী, এবং শনি সপ্তমে সক্ষেত্রী। সপ্তম ভাব মানে হচ্ছে আপনার পেছন দিক, এটা পশ্চাৎ, পশ্চিম দিক। তাহলে এই যে সপ্তম ভাব, ভাবের অধিপতি দিকে তাকে আমরা বলবান করছি, এবং সে এমনিতেই 9.4 পয়েন্ট পেয়ে বসে আছে। তাই এত পয়েন্ট পাওয়া একটা গ্রহ, তাকে হ্যান্ডেল করতে গেলে যথেষ্ট কেয়ার দিয়ে হ্যান্ডেল করতে হবে। তাহলে সেই গ্রহকে আমাদের এখানে দেখাচ্ছে প্রবল শক্তিশালী। প্রবল শক্তিশালী মানে প্রবল বলবান, প্রবল ফলদাতা। তা এর কোনোটাই হচ্ছে কি এর ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে কার্যকরী নয়। এবার বোঝাতে পারলাম? আহ, যেমন শনি, শনি নিজের ঘরে বসে আছে, বাট এটা খারাপ কেন হলো এটা বুঝতে পারলাম না। শনি তো নিজের ঘরে বসে আছে, প্লাস শনির স্ট্রেংথও আছে, শনি মানে খারাপ মারক নয়, কি করে হলো? শনি সপ্তমপতি হওয়ার জন্য মারক। কর্কট লগ্নের জন্য শনি সপ্তমপতি অষ্টমপতি প্রবল মারক। আচ্ছা আচ্ছা ঠিক আছে, মারক তো বটেই, আচ্ছা সে হচ্ছে গিয়ে প্রবল মারক। তাহলে আচ্ছা। এবার এই শনির যে বলবত্তা, শনির এই বলবত্তা আমাদের জন্য কার্যকরী নয়। তাহলে আমরা কি করতে পারি? শনির বলবত্তাকে ডিস্ট্রিবিউট করে দিতে পারি, কিংবা হচ্ছে কি অন্য গ্রহকে বলবান করে তুলতে পারি। তো এই কাজকর্মগুলো আমরা করব। ঠিক আছে, বুঝেছি বুঝেছি। আর মঙ্গল এখানে যোগকারক গ্রহ কেন, পঞ্চমপতি বলে? না, যোগকারক গ্রহ হচ্ছে একই গ্রহ যদি কেন্দ্রপতি অথবা কোণপতি হয়, যেমন আচ্ছা পঞ্চমপতি, দশমপতি মঙ্গল, তাদেরকে আমরা যোগকারক গ্রহ হিসেবে চিহ্নিত করে থাকি। যোগকারক গ্রহ আচ্ছা কেন্দ্রপতি কোণপতি ছাড়াও হতে পারে। যে গ্রহটার কারণে যত কমফর্ট ফিল করে, সেই গ্রহটাকেই আমরা যোগকারক গ্রহ হিসেবে ট্রিট করতে পারি। যেমন কর্কট লগ্নের ক্ষেত্রে যদি মঙ্গল আর চন্দ্র দুর্বল থাকে, তাহলে সেই মানুষটার জীবনে ওঠা মুশকিল আছে। আচ্ছা। স্যার আরেকবার একটু বলুন কর্কট লগ্নের ক্ষেত্রে। কর্কট লগ্নের ক্ষেত্রে মঙ্গল এবং চন্দ্র, এরা হচ্ছে যোগকারক গ্রহ। যোগকারক কি করে হয় একবার একটু রিপিট করবেন প্লিজ, এটা ঠিক বুঝতে পারলাম না। যেমন একটা গ্রহ যদি কেন্দ্রপতি এবং কোণপতি হয়, তাহলে কেন্দ্রপতি মানে এখানে মঙ্গল হচ্ছে পঞ্চমপতি এবং দশমপতি। যেমন বৃষ লগ্ন, বৃষ লগ্নের ক্ষেত্রে শুক্র হচ্ছে যোগকারক গ্রহ। যোগকারক গ্রহ কেন? কারণ সে হচ্ছে নবমপতি এবং দশমপতি। তাহলে কর্কট লগ্নের ক্ষেত্রে আমার স্ট্রেংথ দরকার হচ্ছে কি চাঁদে আর মঙ্গলে। তাহলে মঙ্গল আর চাঁদ যদি কর্কট লগ্নের ক্ষেত্রে মোটামুটি বলবান হয়, ফলে কিন্তু আর দুশ্চিন্তা থাকছে না। ওই চন্দ্র আর মঙ্গল তারাই ব্যাপারটাকে এগিয়ে নিয়ে যাবে। চন্দ্র আর মঙ্গলের যে স্ট্রেংথ, তাতেই কিন্তু জাতক বা জাতিকা এগিয়ে যেতে পারবে, আর যথেষ্ট ভালোভাবে এগিয়ে যেতে পারবে। তাহলে এখানে মঙ্গল রয়েছে জলরাশিতে, যদিও সক্ষেত্রে, তাই এই মানুষটার গ্রোথ রেট সেটা নর্মালের তুলনায় একটুখানি খারাপ হবে। এবার পরিষ্কার হলো? হ্যাঁ ঠিক আছে। তাহলে এখানে দুটো জিনিস আছে, একটা হচ্ছে নিয়ম আর একটা হচ্ছে লজিক। নিয়ম তো আপনি মানবেনই, যতটা বেশি মানা সম্ভব ততটা হচ্ছে গিয়ে মানবেন। জাস্ট একটা সেকেন্ড। হ্যালো? হ্যাঁ হ্যাঁ, নিতে পারবো তো। ঠিক আছে, পেছনের দরজাতে এসে কলিং বেল বাজাবে।
তাহলে এই ব্যাপারটা আমাদের কাছে মোটামুটি পরিষ্কার ক্লিয়ার হলো। এরপরে যে পয়েন্টটা গ্রহদের বলবত্তার ক্ষেত্রে, সেটা হচ্ছে দৃষ্টি। দৃষ্টি বা সংযুক্তি। কোন গ্রহ কোথায় রয়েছে, কোন গ্রহ কি অবস্থায় রয়েছে, কি কন্ডিশনে রয়েছে, তার সঙ্গে সঙ্গে তার দৃষ্টি, সংযুক্তি, এই ব্যাপারগুলো গ্রহটাকে প্রভাবিত করে। যেমন হচ্ছে এই ক্ষেত্রে শনি, সে শুক্রের উপরে দৃষ্টি দিয়েছে। তাহলে এই লোকটার শুক্রের যে স্ট্রেংথ, স্ট্যামিনা, সেটা শনির দ্বারা পীড়িত হয়েছে। এই লোকটার যত বিলাসিতা, যত সুন্দর, যত উম কি বলবো, বাইরে থেকে সুন্দর কিন্তু ভেতরে কিছু সমস্যা, এইরকম হচ্ছে গিয়ে বাড়ি, সেটা হওয়ার একটা সম্ভাবনা ছিল। কিন্তু সেরকম বাড়ি না হয়ে শনির দৃষ্টি শুক্রের ওপরে পড়ার কারণে শুক্র কিন্তু অনেক পোক্ত কঠিন প্রকৃতির বাড়ি দেওয়ার চেষ্টা করবে। এরপর আমরা চন্দ্র শুক্র দৃষ্টি বিনিময়টাকে পড়বো। পড়ানোর মধ্যে এত ডিস্টারবেন্স করে না লোকজন এসে। একজন ফোন করেছে, তার ফোন ধরিনি, সে হচ্ছে কি এখন এসে হাজির হয়ে গেছে এবং এসে হাড্ডা বাড্ডা বলতে শুরু করেছে। এখনই তার দরকার। আচ্ছা, তো এরপরে আমরা পড়বো চন্দ্র আর শুক্রের দৃষ্টি বিনিময়। তাহলে একজন রয়েছে বায়ু রাশিতে, চন্দ্র এখানে মঙ্গলের ঘরে রয়েছে। এবার এই যে চন্দ্র, তাকে আমি দুর্বল বলতে পারবো না, কিন্তু তার কোয়ালিটি ফল করছে, তার কোয়ালিটি সেটা পরিবর্তিত হয়েছে। তাহলে চন্দ্রের কোয়ালিটি কি? চন্দ্রের কোয়ালিটি হচ্ছে বিদ্যুৎতা, স্নিগ্ধতা, শান্তি, মানসিক তৃপ্তি, এই সমস্ত। সে যখনই অগ্নি রাশিতে গিয়ে বসলো, তখন কিন্তু তার মধ্যে রিজিডিটি, জেদ, উগ্রতা, অ্যাগ্রেসিভ বিহেভিয়ার, পরিবর্তনশীলতা, এই সমস্ত চলে এলো। চন্দ্র মেষ রাশিতে অবস্থান করবার কারণে দুর্বল নয়, কিন্তু অগ্নি রাশিতে থাকার কারণে অবশ্যই কিছুটা পীড়িত। কিছুটা মানে যথেষ্টই পীড়িত। তাকে শুক্র কিন্তু অনেকটাই ব্যালেন্স করেছে। ডালিয়া চক্রবর্তী আছেন? ডালিয়া চক্রবর্তী ক্লাস করছেন? ওর ক্লাসের মধ্যে ডালিয়া চক্রবর্তীর খাতা এসে উপস্থিত। সুন্দর প্যাকেট।
তাহলে এবার শুক্র যখন চন্দ্রের উপরে দৃষ্টিটা দিল, তখন কিন্তু চন্দ্রের কোয়ালিটি অনেক সফট হয়ে গেল। এবার কিন্তু শুক্র চন্দ্রকে দৃষ্টি দেওয়ার ফলে মঙ্গলের যে উগ্রতা চন্দ্রের মধ্যে এসেছিল, সেটা অনেকটাই পজিটিভ হলো, অনেকটাই স্নিগ্ধ হলো, অনেকটাই চন্দ্রের মধ্যে সৌন্দর্য বোধ বাড়। এইবার মেষ রাশিতে চন্দ্রের উগ্রতা রয়েছে, আর শুক্রের দৃষ্টিতে চন্দ্রের বিলাসিতার মাত্রা বেড়েছে। মানে এই দুটোকে যখন আমরা অ্যাড করব, তখন শুক্রের দৃষ্টি চন্দ্রের ওপরে পড়ার কারণে বিলাসিতার আকাঙ্ক্ষা, এবং সেই বিলাসিতার আকাঙ্ক্ষা মেটাবার জন্য অদ্ভুত জেদ, তাহলে সেইটা আমরা দেখতে পাবো। শুক্র চন্দ্রের এই কম্বিনেশন, এইটা কিন্তু রোমান্টিকতা বাড়িয়ে দেবে। মেষ রাশিতে চন্দ্র অবস্থান করবার কারণে জাতকের মধ্যে যে উগ্রতা ছিল, সেটা অনেকটা সফট হয়ে যাবে, এবং জাতক অবশ্যই তার আশেপাশের বন্ধু বান্ধব এদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়াবে। চতুর্থে শুক্র থাকার কারণে 4 নম্বর ঘরে শুক্র বসে রয়েছে। এই শুক্র কিন্তু বলবান শুক্র। এই শুক্র নিজের ঘরে রয়েছে, শুক্র অবস্থান করে রয়েছে রাহুর নক্ষত্র স্বাতীতে, এটা ভালো। এবং শুক্র রাহুর নক্ষত্রে অবস্থান করে থাকাতে, মানে স্বাতী নক্ষত্রে শুক্রের অবস্থানটা ভালো। বাকিটা রাহুর অবস্থানের উপরে ডিপেন্ড করবে। এবার রাহু অবস্থান করে রয়েছে ষষ্ঠে। ষষ্ঠ হচ্ছে শত্রুতার ক্ষেত্র। তাহলে শুক্র চতুর্থে অবস্থান করে যতটা বেনিফিশিয়াল হলো, শুক্রের নক্ষত্র অধিপতি ষষ্ঠে অবস্থান করার কারণে ততটাই কিন্তু আবার নেগেটিভিটিও শুক্রকে গ্রাস করবে। কেন নেগেটিভিটি? ষষ্ঠ হচ্ছে শত্রু স্থান। তাহলে যারা বন্ধু, যাদের সঙ্গে হৃদ্যতা সখ্যতা রয়েছে, তাদের মধ্যেই লুকিয়ে রয়েছে শত্রু। তাহলে এবার বোঝাই গেল, গন্ডগোল পেকে গেল। যারা বন্ধু তাদের মধ্যে যদি শত্রু লুকিয়ে থাকে, তাহলে মানুষটা কি করে ডেভেলপ করবে? মানুষটা কি করে জীবনে উন্নতি করবে? অবশ্যই ব্যাপারটা বাধাপ্রাপ্ত হবে, সমস্যাগ্রস্ত হবে। তাহলে কিভাবে আমরা প্রেডিকশন করব, সেই বিষয়টা মোটামুটি একটা বোঝা গেল। গ্রহদের বলবত্তা, স্ট্রেংথ, এগুলো। হ্যাঁ স্যার, বোঝা গেছে, অনেকটাই বোঝা গেছে। এই বা ক্ষেত্রে স্যার কি আমরা এখন ডিগ্রি দেখবো না? দেখবো। আচ্ছা। তবে মোটামুটি গ্রহদের বলবত্তা, এইটা আমরা উপলব্ধি করব। এরপরে যেটা, গ্রহদের বলবত্তা উপলব্ধি করবার পরে এদের মধ্যে গ্রহরা active, কোন গ্রহরা অ্যাক্টিভ বা কোন গ্রহরা ফল দেবে, এইটাকে বুঝতে হবে। সব গ্রহ যে সবসময় ফল দেয়, সব ঘটনায় ফল দেয়, তা একেবারেই নয়। জন্মকুণ্ডলিতে বেশ কিছু গ্রহ থাকে যারা একদম ইনঅ্যাক্টিভ হয়ে সারা জীবন চলে যায়। মানে সারা জীবন সেই জাতক সেই গ্রহ যোগ বা গ্রহের কোনো রেজাল্ট পায়নি, এরকমও আপনি বহু দেখতে পাবেন। আপনি দেখতে পাবেন পঞ্চমে বুধাদিত্য যোগ হয়ে বসে রয়েছে, জীবনে জাতক একটা অঙ্ক ঠিক করতে পারেনি। তাই পঞ্চমে বুধাদিত্য যোগ কি রেজাল্ট দিল, এরকম হচ্ছে আপনারা বারবার দেখতে পাবেন। বারবার মানে বারবার। যেমন এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি রবি রাহু, এখানে একটা পার্শিয়ালি গ্রহণ যোগ বা গ্রহণ দোষ যাই হোক তৈরি হয়েছে। বা সপ্তমে শনি, সে অবস্থান করে থাকার কারণে কি একটা যোগ তৈরি হয়, আই থিঙ্ক শকট যোগ বা এরকম টাইপের একটা কিছু, আমার ঠিক মনে পড়ছে না। তো এরকম কিছু তৈরি হয়। তো এই এই যে যোগ, এই যোগে জাতকের প্রচন্ড প্রবলেম, বিভিন্ন সমস্যা তৈরি হতে দেখতে পাওয়া যায়। কিন্তু এই যে কম্বিনেশন তৈরি হলো, অর্থাৎ শনিটা সপ্তমে দিকবলি হয়ে রয়েছে, এই যোগটার নেগেটিভিটির সঙ্গে সঙ্গে পজিটিভিটিও তো আছে। সপ্তমপতি সক্ষেত্রী হওয়ার কারণে এই লোকটা একটা সুস্থ বিবাহিত জীবন প্রাপ্ত হবে। স্যার, এটা যেমন সপ্তম পতি সপ্তম হলো, তা আবার অষ্টম পতিও সপ্তমে হলো, সেটা তো খারাপ। অষ্টম পতি সপ্তমে। অষ্টমপতি সপ্তমে আমরা তো এখানে ঢুকতেই পারবো না, শনি তো এখানে সক্ষেত্রী হয়ে রয়েছে। আচ্ছা। এবার সপ্তমপতি সপ্তমে
এইটাকে আমরা গুরুত্ব দেব সপ্তম ভাবের ক্ষেত্রে। আর অষ্টম ভাব বিচারের ক্ষেত্রে আমাদের অষ্টমপতি অষ্টমের দ্বাদশে সপ্তমে সেইটাকে গুরুত্ব দিতে হবে। মানে সপ্তমে শনি বসে সপ্তমের ক্ষতি করবে না, কিন্তু অষ্টমপতি অষ্টমের দ্বাদশে বসে অষ্টমের দুর্বলতাকে বাড়াবে। জটিল হয়ে গেল আই থিঙ্ক। মানে শনি যে ঘরটাতে বসে আছে, শনি এখানে সক্ষেত্রী, তাহলে সক্ষেত্রী শনি নিজের ঘরে বসে বড় প্রবলেম কিন্তু কিছু করবে না সপ্তমপতি সপ্তমে। কিন্তু অষ্টমপতি যে আয়ু দেবে, অষ্টমপতি যে আমাকে মেন্টাল স্ট্রেংথ দেবে, সেই অষ্টমপতি সে চলে আসছে সপ্তমে, অর্থাৎ অষ্টমের দ্বাদশে। ফলে অষ্টম থেকে বিচার্য বিষয় ঋণ প্রাপ্তি, সাবকনসিয়াস মাইন্ডের অ্যাক্টিভেশন, ডেথ, আত্মীয় কুটুম্ব, বউয়ের সম্পত্তি, বউয়ের ধন সম্পত্তি, কিংবা স্বামীর ধন সম্পত্তিও হতে পারে, এই জায়গাগুলোতে কিন্তু সমস্যা সৃষ্টি হচ্ছে। মানে এর ডেথের সম্ভাবনা থাকবে যা অষ্টমপতি সপ্তমে বসে। ডেট তো সবার থাকবে, কিন্তু এই তার হচ্ছে গিয়ে ভুগবার সম্ভাবনা, কিংবা হচ্ছে গিয়ে আহ মৃত্যুর সময় নিয়ে কনফিউশন, অশান্তি, সমস্যা, এগুলো দেখতে পাওয়া যাবে। মানে এই লোকটা যা সপ্তমে শনি, তার তো দীর্ঘায়ু হওয়া উচিত, তো এই দীর্ঘায়ু ব্যাপারটা ডিস্টার্ব হবে। আচ্ছা, বুঝেছি। আচ্ছা স্যার, আপনি একটা কথা বললেন যে আহ, যোগকারক গ্রহ পঞ্চম বা দশম ছাড়াও মানে কেন্দ্র বা কি বলে কেন্দ্র বা ত্রিকোণ ছাড়াও হতে পারে। এটা ঠিক বুঝলাম না। যেমন হচ্ছে বৃষণ, বুধ হচ্ছে দ্বিতীয় পতি পঞ্চম পতি, বুধ এক্ষেত্রে যোগকারক গ্রহ হিসেবে ট্রিটেড হয়। যেমন বৃশ্চিক লগ্ন, বৃহস্পতি দ্বিতীয় পতি এবং পঞ্চম পতি, অত্যন্ত পাওয়ারফুল বা অত্যন্ত রেজাল্ট দিতে সক্ষম। বৃশ্চিক লগ্নের মানুষদের বৃহস্পতি বলবান থাকলেও মোটামুটি দাঁড়িয়ে গেছে, কেউ ওকে আটকাতে পারবে না। তুমুল লড়াই। আচ্ছা। বোঝা গেল? হ্যাঁ, আপনি যদি একটু যোগকারক গ্রহটার একটা লিস্ট দিয়ে দিতে পারেন এটা খুব ভালো হয়। সব সব কুণ্ডলীর তো যোগকারক গ্রহ, সব লগ্নের তো যোগকারক গ্রহ হয় না। যেমন হচ্ছে কি ঠিক আছে। বৃষর ক্ষেত্রে হয় শনি, তুলার ক্ষেত্রে, বৃষর ক্ষেত্রে শনি, তুলার ক্ষেত্রে শনি। এবার হচ্ছে কর্কটের ক্ষেত্রে, সিংহের ক্ষেত্রে মঙ্গল। বৃষর ক্ষেত্রে বুধকেও যোগকারক হিসেবে ট্রিট করতে পারেন। বৃশ্চিকের ক্ষেত্রে যোগকারক গ্রহ সে হচ্ছে গিয়ে বৃহস্পতি। মকর বা কুম্ভের ক্ষেত্রে যোগকারক গ্রহ হচ্ছে শুক্র। এইটুকুই কমপ্লিট। ছটার ক্ষেত্রে যোগকারক গ্রহ অ্যাক্টিভলি পাওয়া যায়, বাকিদের যোগকারক গ্রহ এইভাবে অ্যাক্টিভ হইতে পাওয়া যায় না। ঠিক। ঠিক আছে, তাহলে এইবার আমরা এই অবস্থানটুকু বুঝবার পরে এবার আমরা চলে আসব এইমাত্র যে কথাটা বললো, সেটা হচ্ছে ডিগ্রিগত ভ্যালু। ডিগ্রিগত ভ্যালু এটা আমাদের লগ্ন থেকে বিচার করা শুরু করতে হবে। তো এটা আমি একটু দেখে আসছি লগ্নের ডিগ্রিটা কত। লগ্নের ডিগ্রিটা হচ্ছে 16। এই লগ্নের ডিগ্রির সাহায্যে আপনারা ভাবমধ্য এবং ভাবস্ফুট সম্পর্কে পূর্ণ ধারণা পেয়ে যাবেন। আমরা ইকুয়াল হাউস ডিস্ট্রিবিউশন করব, যে 12টা ঘর, তাদের প্রত্যেকের শুরু এবং শেষ কি বিন্দুতে, একই মানে তাদের শুরু, একই মানে তাদের শেষ।
তাহলে ইকুয়াল হাউস ডিস্ট্রিবিউশনে লগ্নটা যদি 16 ডিগ্রিতে থাকে, তাহলে আমাদের প্রথম খুঁজে বার করতে হবে লগ্নের সবচেয়ে কাছে কারা আছে। তাহলে এই কুণ্ডলীটাকে খুঁজে বার করলে দেখতে পাবেন রাহু আর কেতু লগ্নের সবচেয়ে কাছে আছে। তাহলে রাহু আর কেতু লগ্নের ডিগ্রির সবচেয়ে কাছের ডিগ্রিতে থাকার জন্য তাদের প্রভাব বিস্তার করবার ক্ষমতাও কিন্তু বেশি। তাহলে এই কুণ্ডলীটার মধ্যে অপরাপর গ্রহদের তুলনায় রাহু এবং কেতু তাদের প্রভাব তুলনামূলকভাবে বেশি। তারপরে কাছে কারা আছে, তারপর আর একটু খোঁজাখুঁজি করলেই দেখবেন শুক্র মঙ্গল এরাও কিন্তু বেশ ক্লোজেই রয়েছে। তো চার্টটাকে একটু জুম করলে ভালো হয়। দেখা যাচ্ছে চারটা? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। দেখা যাচ্ছে। স্যার লগ্নটা কত ডিগ্রি বললেন? 16, এই যে লিখে দিচ্ছি, লগ্ন 16। ওকে ওকে। তাহলে এরপরে আমরা দেখতে পাচ্ছি শুক্র মঙ্গল এরা 19 ডিগ্রিতে আছে আর বুধ 14 ডিগ্রিতে আছে। তাহলে রাহু রয়েছে 1 ডিগ্রিতে, মানে প্রায় 15 ডিগ্রির ডিফারেন্স। তাহলে রবি, সরি, রাহু নয়, রবি, রবি রয়েছে 1 ডিগ্রিতে। তাহলে 16 ডিগ্রিতে লগ্ন, মোটামুটি 15 ডিগ্রির ডিফারেন্স। তাহলে এই কুণ্ডলিতে রবির প্রভাব, রবি কিন্তু ভাব বিন্দুগুলোকে খুব একটা প্রভাবিত করতে পারছে না, কারণ রবির ডিগ্রি হচ্ছে 1 ডিগ্রিতে, মোটামুটি 15 ডিগ্রির ডিফারেন্সে। তাহলে যে জায়গাটাতে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে 16 ডিগ্রি, আর রবি সেখান থেকে 15 ডিগ্রির ডিফারেন্সে আছে। তাহলে রবির এফেক্ট কিন্তু অনেকটাই কম। সেই তুলনায় বুধ, শুক্র, মঙ্গল এদের এফেক্ট বেশি, কারণ এরা লগ্নের ডিগ্রির বা লগ্ন বিন্দুর ডিগ্রির কাছাকাছিতে আছে। এইটুকু কারা কারা বুঝতে পারেননি একটু বলুন। স্যার, রবি কি পঞ্চম ভাবের ভাব সন্ধিতে এসে পড়বে? কারণ 16 থেকে 15 মাইনাস করলে 1 ডিগ্রি। পঞ্চম ভাবের ভাব সন্ধিতে এসে পড়েছে। এই জায়গাটা বুঝতে কারোর অসুবিধা? তাহলে এই যে হ্যাঁ, গ্রহ, একটা জিনিস ছিল, তাহলে রবির যখন দশা আসবে তখনও রবি কোনো ফল দেবে না আর কি, তাই তো? ফল তো দেবেই, প্রত্যেকেই ফল আচ্ছা। দেবে। ওকে রবির ওকে। দশায় রবি ফল দেবে না তো কে দেবে ফল? অবশ্যই রবি ফল দেবে। কিন্তু আমাদের এই 6 হাউসে রবিকে আমরা, বা পঞ্চম ভাবের ভাবসন্ধিতে রবিকে আমরা ইনঅ্যাক্টিভ হিসেবেই ধরতে পারবো। মানে এই চার্টের উপরে যে প্রভাব, জন্ম কুণ্ডলিতে যদি রবি বলবান হয় তাহলে তো তার কিছু ইম্প্যাক্ট ইফেক্ট রয়েছে। তো সেই জন্ম কুণ্ডলিতে রবি ষষ্ঠ ভাবে মিত্র ক্ষেত্রে থাকার জন্য জন্ম কুণ্ডলিতে রবির যে প্রভাব অ্যাক্টিভলি পাওয়া যাবে তা একেবারেই যাবে না। ষষ্ঠভাবে রবি রাহুযুক্ত হয়ে অবস্থান করলে জ্ঞাতি শত্রুতা, পৈতৃক কুল বা পিতৃকুলের সঙ্গে শত্রুতা সৃষ্টি হতে দেখতে পাওয়া যায়। তো রবি এখানে 1 ডিগ্রিতে আর রাহু এখানে 16 ডিগ্রিতে থাকার কারণে ওই পৈতৃক শত্রুতা, জ্ঞাতি শত্রুতা, এই সামান্য, মানে সামান্য মানে খুবই সামান্য, মানে যেটা চাইলেই মিটিয়ে নেওয়া যাবে, এরকম টাইপের তৈরি হতে পারে। পরিষ্কার? বললাম বললাম স্যার একটা কথা বলবো। হ্যাঁ হ্যাঁ, বলুন। বললাম যে 6, 8, 12-তে যদি কোনো গ্রহ না থাকে তাহলে কি চার্টটা খুব ভালো হলো এরকম বিষয়টা নির্দেশ করে, মানে যেহেতু দুস্থান। হ্যাঁ, sorry। আচ্ছা, আর 6, 8, 12-তে কোনো গ্রহ, আহ, 6, 8, 12, 6, 8, 12-তে ধরুন কোনো গ্রহ নেই, তাহলে পাপ গ্রহগুলো কোথাও না কোথাও বসে আছে। পাপ আছে। গ্রহগুলো যেখানে বসেছে সেই জায়গাগুলোকে ড্যামেজ করছে। ওই দৃষ্টিতেও ড্যামেজ করবেন, দৃষ্টি যেখানে যেখানে হ্যাঁ, দেবে। হ্যাঁ, অবশ্যই করবে। হুম। কিন্তু গ্রহের একটা অবস্থানের উপরও তো একটা রেজাল্ট হয়, সেটা যদি না থাকে একদিক দিয়ে ভালোই হলো বলা যাবে আর কি, সাধারণ ভাবে আর কি। আমার কাছে একটা ডাক্তারের কুণ্ডলী আছে। তো সেই ডাক্তার সদ্য ডাক্তারি পড়ছে আয়ারল্যান্ডে। তো সেই ডাক্তারের
কুণ্ডলিতে ম্যাক্সিমাম গ্রহ সব দুস্থানে বসে আছে। হুম। তো আপনারা কুণ্ডলী দেখে ডিসাইড করবেন, যখন হাতের সামনে কুণ্ডলীটা আসবে তখন সেটা দেখে ডিসাইড করবেন। যেমন আর দ্বিতীয়ত ষষ্ঠে হচ্ছে উম, যেমন ষষ্ঠে রবি রাহু, ওই ষষ্ঠে রবি রাহু এটা হচ্ছে গিয়ে পাওয়ারফুল অথরিটির সঙ্গে শত্রুতা ইন্ডিকেট করে। কিন্তু এখানে রবি রাহুর কোনো যোগই হয়, তাহলে ষষ্ঠে রবি রাহু তাহলে কি করতে পারে? এখানে হৃৎপিণ্ড সংক্রান্ত কিছু সমস্যা, কিংবা হচ্ছে গিয়ে আহ হালকা বদনাম হওয়া, এই ব্যাপারগুলো। আপনি কোনো একটা কাজ করেননি, কিন্তু আপনার উপরে সেই কাজটা চাপিয়ে দেওয়ার চেষ্টা, এই বিষয়গুলো সৃষ্টি হতে পারে। এটা হচ্ছে গিয়ে রবি রাহুর মধ্যে ঘনিষ্ঠ যোগ তৈরি হয়। বরঞ্চ বৃহস্পতির দৃষ্টি রাহুর উপরে পড়ায় রাহু কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণে এসছে, নিয়ন্ত্রণে রয়েছে, নিয়ন্ত্রণে থাকছে। রাহুর উপরে বৃহস্পতির দৃষ্টি পড়েছে, এটা কিন্তু এফেক্টিভ বা অ্যাক্টিভ দৃষ্টি। স্যার স্যার এখানে যে একটা কোশ্চেন আছে। বৃহস্পতি আর রবি যে ক্ষেত্র বিনিময় করেছে তাতেও কোনো ভালো হবে না রবির থেকে? রবি আর বৃহস্পতির মধ্যে ক্ষেত্র বিনিময় হয়েছে, এটা হচ্ছে পজিটিভ, এটা ভালো হবে। রবির ভালো হবে কিছুটা, কিন্তু রবির কিছুটা ভালো হলেও অনেকটা ভালো হচ্ছে না। অনেকটা ভালো হচ্ছে না এই কারণে, কারণ রবি রয়ে গেছে ষষ্ঠ ভাবে। বৃহস্পতি তাকে অবশ্যই বুস্ট করবার চেষ্টা করবে। বৃহস্পতির প্রভাবে রবির বলবত্তা, গুণাবলী, শিক্ষা, ধারণা, এগুলো সবই পাল্টাবে। কিন্তু তাহলে আমাদের খেয়াল রাখতে হবে রবি কিন্তু 6th হাউসে গিয়ে হাজির হয়েছে। আচ্ছা। আচ্ছা, তাহলে স্যার একটা মোটামুটি কোশ্চেন আছে। একটু করে, তাহলে মোটামুটি আপনি স্যার। ইয়েতে চ্যাট বক্সে লিখে দিন। ওকে। তাহলে আমরা হচ্ছে গিয়ে মোটামুটি গ্রহদের বলবত্তার যে পয়েন্টগুলো সেগুলো বুঝতে পারলাম। তাহলে প্রথমে কি রয়েছে সেটা হচ্ছে পজিশন, দ্বিতীয় কি রয়েছে সেটা হচ্ছে গ্রহদের ভাবগত আর ক্ষেত্রগত দুটো রয়েছে, তারপরে হচ্ছে কি তত্ত্বগত পজিশন, তত্ত্বের কোয়ালিটি, তারপরে আমরা যেটা জানলাম সেটা হচ্ছে গিয়ে গ্রহদের যোগাযোগ বা কানেক্টিভিটি, গ্রহদের দৃষ্টি, গ্রহদের সঙ্গে সম্পর্ক, এইগুলো কিভাবে প্রভাব বিস্তার করে। এই পর্যন্ত মোটামুটি আমরা জানতে পারলাম। তাহলে এই ব্যাপারটা, এটা একদম বেসিক ব্যাপার, প্রত্যেকটা প্রেডিকশনের সময় আইডেন্টিফাই করতে হবে যে কোন গ্রহটা মোস্ট এফেক্টিভ প্ল্যান। তো এই গ্রহটাকে নাম দিয়ে গেছেন জ্যোতি বাচস্পতি, ভাগ্য নিয়ন্তা গ্রহ। উনি কিন্তু এমনি এমনি নামটা দেননি, উনি নাম দিয়েছেন কি ভাগ্য নিয়ন্তা গ্রহ। যে লগ্ন কুণ্ডলীর সবচেয়ে ক্লোজে রয়েছে, যে গ্রহটা লগ্ন কুণ্ডলীর সবচেয়ে ক্লোজে রয়েছে সেটাই হচ্ছে ভাগ্য নিয়ন্তা গ্রহ। আর আমরা এখন সেটাই পড়লাম। আর যারা হচ্ছে কি ভাব সন্ধিতে রয়েছে তারা কিন্তু চাপে রয়েছে, তাদের থেকে কিন্তু ডিজায়ার্ড রেজাল্ট আশা করা যায় না। ভাবসন্ধি মানে স্যার 1 ডিগ্রি, রাইট? মানে ভাবের এদিকে ওদিকে মানে 1 ডিগ্রি। মোটামুটি। আচ্ছা। আর হ্যাঁ বলুন। হ্যাঁ, এটা ভাবসন্ধি মানে 1 ডিগ্রি এদিক ওদিকে 1 ডিগ্রি, বা এখানে 29-30 ডিগ্রি, তাই তো? মোটামুটি আচ্ছা। আর কত ডিগ্রি লগ্নের মধ্যে মানে কোন গ্রহটা থাকলে, মানে 8 ডিগ্রির মধ্যে যদি গ্রহ থাকে সেই গ্রহগুলো পাওয়ারফুল হবে, রাইট? যত ক্লোজে থাকবে সেই গ্রহটা হচ্ছে তত বেশি পাওয়ারফুল। আমি একটু আগে একটা কথা বললাম সেটা হচ্ছে কোয়ালিটেটিভ আর কোয়ান্টিটেটিভ। আমরা বেশিরভাগ ক্ষেত্রে যখন শিখতে শুরু করি তখন আমরা কোয়ান্টিটেটিভ বুঝতে চেষ্টা করি, যে পঞ্চমপদী দ্বাদশে আছে আমাকে ইমিডিয়েটলি বলে দাও যে পঞ্চমপদী দ্বাদশে থাকলে কি রেজাল্ট হবে, এবং আমি সেটা ক্লায়েন্টকে বলবো, ক্লায়েন্ট হ্যাপি হবে। আস্তে আস্তে হচ্ছে কি মানুষজন যখন শেখার একটু ডেপথে যায় তখন এই কোয়ান্টিটেটিভ এর থেকে কোয়ালিটেটিভ বাড়তে শুরু করে। তখন সে ভাবে যে আর একটু বুঝি, বুঝে ব্যাপারটা বলবার চেষ্টা করি।
তো ব্যাপারটা হচ্ছে কি এরকমই। এখন আপনারা যে প্রসেসে ভাবছেন যে বেশ 2 আর 2 4 হবে, বেশ এইটা আগের ঘর পরের ঘর, বেসিক্যালি এরকম ঘটে না। আরো কিছুদিন চর্চা করবার পরে, আরো কিছুদিন পরবার পরে আপনারা বুঝতে পারবেন যে এই টাইমে এই ঘটনাটা ঘটতে চলেছে বা ঘটতে পারে। তার লগ্নে যদি একাধিক গ্রহ থাকে? এই পারে। একাধিক গ্রহ, দুটো বা তিনটে বা চারটে? এই পারে। তবে 4টে গ্রহ ফল প্রদান করে না, ফল প্রদান করে ম্যাক্সিমাম একটা বা দুটো। বহু সময় দেখতে পাওয়া গেছে যে একটা বা দুটো তারাও হচ্ছে গিয়ে ফল প্রদান করে না। একটাই গ্রহ সে হচ্ছে গিয়ে ফল প্রদান করে। যেমন আমার লগ্নে বৃহস্পতি মঙ্গল দুটোই আছে। কি লগ্ন? মিথুন লগ্ন। এইবার হচ্ছে গিয়ে দেখুন, বৃহস্পতি আর মঙ্গলের মধ্যে কে হচ্ছে গিয়ে আপনার লগ্নের কাছাকাছি রয়েছে। আচ্ছা, বৃহস্পতি আছে। বৃহস্পতি এখানে বেশি এফেক্টিভ, মঙ্গল কিন্তু সেইভাবে এফেক্টিভ নয়। সেকেন্ড পয়েন্ট, কর্কট কর্কট বললেন না, মিথুন। ধরুন আপনার এটা হচ্ছে কি কর্কট লগ্ন, সেখানে মঙ্গলও আছে, বৃহস্পতিও আছে। তাহলে মঙ্গল আর বৃহস্পতি দুজনেই যদি থাকে, তাহলে আপনার বৃহস্পতি এখানে তুঙ্গ, মঙ্গল এখানে নিচস্থ। তাহলে বৃহস্পতি অনেক বেশি এফেক্টিভ, মঙ্গল কিন্তু এখানে অনেকটাই কম। স্যার, বলছি যে আপনি যেমন ক্লাসে বললেন যে কর্কট, বৃশ্চিক আর মীন এই তিনটে রাশিতে রবি অপেক্ষাকৃত দুর্বল যেহেতু জলতত্ত্বের রাশি। কিন্তু কর্কট রাশিতে যদি রবি বেশি ডিগ্রিতে থাকে বা মীন রাশিতে যদি বেশি ডিগ্রিতে থাকে তাহলে তো সে আইদার স্বক্ষেত্রে যাচ্ছে বা তুঙ্গ ক্ষেত্রে যাচ্ছে, তাহলে কি সেক্ষেত্রে বেশি ডিগ্রির রবি বেটার হবে, মানে সবল হবে? বেশি ডিগ্রির রবি ব্যাপারটা না, ব্যাপারটা এই রবিটা দুর্বল, কিন্তু এই রবিটার মধ্যে স্নিগ্ধতা আছে। তো রবি যে ইগো, এগ্রেসিভ বিহেভিয়ারকে বাড়িয়ে দেয়, কট মীন বা বৃশ্চিকের রবি সেই অ্যাগ্রেসিভ বিহেভিয়ারটাই কমিয়ে দেয়, অনেকটাই শান্ত, অনেকটাই স্নিগ্ধ করে দেয়। ঠিক আছে? ফলে খারাপ বা নেগেটিভ এটা হওয়ার দরকার নেই। আমাদেরকে ভাবতে হবে যে এটা কি রেজাল্ট দিতে পারে, সেটা পজিটিভ না সেটা নেগেটিভ, সেটা ভালো না সেটা খারাপ, সেখানে কি সমস্যা রয়েছে। এই ব্যাপারটাকে হচ্ছে গিয়ে বুঝবার চেষ্টা করলে পরে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। গ্রহদের রেজাল্ট খারাপ, গ্রহদের রেজাল্ট, গ্রহরা হচ্ছে গিয়ে আবার প্রারব্ধ ফলের রিফ্লেকশন ঘটাবে। আমার জীবনে এটা হওয়া উচিত ছিল, গ্রহদের মাধ্যমে সেটা হবে। তাহলে এবার এটা পজিটিভ বা নেগেটিভ নয়, এই ক্ষেত্রে ব্যাপার করতে হবে, ভাবতে হবে যে কি ঘটতে পারে। যেমন এইখানে চন্দ্র অশ্বিনী নক্ষত্রে দশমে রয়েছে, এই মানুষের কিছু থাক বা না থাক এর মধ্যে হিলিং পাওয়ার থাকবে। এবার এই চন্দ্রের উপরে দুটো ডাক্তারের দৃষ্টি পড়েছে, তার মধ্যে শুক্র আর বৃহস্পতি। বৃহস্পতি 20 ডিগ্রিতে, শুক্র হচ্ছে 23 ডিগ্রিতে। তাহলে বৃহস্পতি আর শুক্র এই চারটার ক্ষেত্রে দেখলে আমরা বুঝতে পারবো, মানে এই যে বৃহস্পতি আর শুক্র চন্দ্রের উপরে দৃষ্টি দিচ্ছে, তার ফলে এই মানুষটার হিলিং পাওয়ার অন্যদের থেকে অনেক বেশি। তাহলে এই মানুষটা ডাক্তার হিসেবে বিরাট সাকসেসফুল হবে যদি হতে চায়, যদি পরিশ্রম করে। স্যার, স্যার বলছি হ্যাঁ। একটা প্রশ্ন জিজ্ঞেস করবো স্যার? বলছি বৃষ লগ্নে যদি শুক্র, বৃহস্পতি, কেতু তিনটে যদি থাকে সেক্ষেত্রে কি ফল দিতে পারে স্যার? তো বৃষ লগ্নে শুক্র বৃহস্পতি কেতু যদি লগ্নতেই থাকে, তাহলে ইন জেনারেল লগ্নের স্ট্রেংথ বাড়ায়। এই জাতকের অ্যাস্ট্রোলজি শেখার বা তন্ত্র শিখবার প্রবণতা দেখতে পাওয়া যায়, এবং এই ফিল্ডে এই জাতক প্রচুর সাকসেস পেয়ে থাকে। সম্ভবত আপনার কুণ্ডলিতেই আছে। আমার ছেলের আছে। তাহলে স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট এটা কিন্তু ভীষণভাবে বাড়তে দেখতে পাওয়া যায়। যাই হোক, তাহলে আমরা বলবৎটা ব্যাপারটাকে বুঝতে পারলাম। এর সঙ্গে আরো কিছু সূত্র রয়েছে বিচারের, সেই সূত্রগুলো আমি আপনাদেরকে গ্রুপে দিতে শুরু করব। আজকে কিছু দেব, যদি দিতে কমপ্লিট করতে না পারি তাহলে কালকে দিয়ে দেবো।
আর আজকের ক্লাস মোটামুটি আমাদের এই পর্যন্তই। মোটামুটি 30-40 চ্যাট বক্স একটা এই ব্যাপারগুলো না, এই যে কোশ্চেন গুলো আমাদের কাছে আসছে, এই কোশ্চেন গুলো হচ্ছে ভিত্তিহীন কোশ্চেন। যেমন বায়ুতত্ত্বে কেতুর অ্যাক্টিভিটি কেমন, বায়ুতত্ত্বে কেতুর অ্যাক্টিভিটি খুব হাইফাই নয়। বায়ুতত্ত্বে কেতু কনফিউশন সৃষ্টি করে। আর তুলা রাশিতে থার্ড হাউসে কেতু কেমন ইম্প্যাক্ট, এটা আমাদের পড়ার দরকার নেই, এটা আমরা নিজেরা উপলব্ধি করব, নিজেরা রিয়ালাইজ করব। আর তুলা রাশিতে থার্ড হাউসে কেতু, তাহলে এই থার্ড হাউসেই পড়েছে, কত ডিগ্রিতে পড়েছে, আর কোন নক্ষত্রে পড়েছে, সেই ব্যাপারগুলো যখন আমরা বুঝতে পারবো বা রিয়ালাইজ করতে পারবো, তখনই কিন্তু প্রপার রেজাল্ট বলতে পারবো, প্রপার প্রেডিকশন করতে পারবো। স্যার এই চার্টটা কি অ্যাস্ট্রোলজি প্র্যাকটিসের জন্য ভালো হতে পারে? এই চার্টটা অ্যাস্ট্রোলজি প্র্যাকটিসের জন্য ভালো হতে পারে। হ্যাঁ, ভালো হবে। স্যার আপনি বলেছিলেন না বৃহস্পতি আর রাহুর দৃষ্টি যদি থাকে একসাথে, তো চন্দ্রের ওপরে তো আসছে সেটা। হ্যাঁ, রয়েছে। এটা একটা এফেক্টিভ গুরুচণ্ডাল যোগ তৈরি করবে, এবং এই গুরুচণ্ডাল যোগ যেটা তৈরি হলো সেটা ভীষণ এফেক্টিভ, এবং চন্দ্রের উপরে তার এফেক্টটাও খুব বেশি। স্যার সাথে শুক্রেরও দৃষ্টি রয়েছে, আর চন্দ্র অশ্বিনী নক্ষত্র থাকলে আপনি বলেছিলেন রেমেডিটা ভালো করতে পারবে। তাহলে এ হচ্ছে কি, এবং বলতে পারবে ভালো, হিলিং পাওয়ার সেটা এর মধ্যে থাকবে। পঞ্চমে মঙ্গল বুধ রয়েছে, অ্যাস্ট্রোলজি দ্রুত শিখতেও পারবে, কিন্তু ভালো হবে এর জন্য অ্যাস্ট্রোলজি করতে পারবে। আর স্যার আপনি যে চা বাগানের লোকটির কথা বললেন, ওনার চার্টে কি এমন ছিল যে এটা ওনাকে এই 63 বছর বয়সেও এতটা সাকসেসফুল রেখেছে? সাকসেসটা আগে এসছে, সাকসেসটা এখন আসেনি। তো ওনার চার্টের থেকে আরো মারাত্মক ভয়ঙ্কর চার্ট হচ্ছে ওনার ওয়াইফের চার্ট। এখানে হচ্ছে লগ্ন, একটু মনে আছে। এখানে রয়েছে জুপিটার, আর এখানে রয়েছে ভিনাস। মানে অসাধারণ স্ট্রং কম্বিনেশন হয়ে রয়েছে এইটা। তো যাই হোক, আজকের আমরা এই পর্যন্তই থাক। আর পরের ক্লাসে আমরা আজকে যে রুলস গুলোকে পাঠাবো আজকে বা কালকে, সেইগুলো নিয়ে আরেকটু ডিসকাশন করে নেবো। ঠিক আছে? স্যার গুরুচণ্ডাল দোষের কি রেজাল্টটা কি হয় একটু যদি বলেন। এডুকেশনে ডিস্টারবেন্স, কনসেন্ট্রেশনে বাধা, অর্থ উপার্জনের ক্ষেত্রে একটু অ্যাগ্রেসিভনেস, প্রচুর টাকা পয়সা উপার্জন করবার চেষ্টা, এই সমস্ত। ওকে। ঠিক আছে, তাহলে সবাই খুব ভালো থাকুন। আর আমরা কিন্তু এবার নেক্সট, হবে না এখনই, দাঁড়াও, আমরা হচ্ছে গিয়ে নেক্সট লেভেলে হচ্ছে গিয়ে ঢুকছি। আশা করা যায় এই লেভেলটা আমাদের আরো বেটার জায়গায় এগিয়ে নিয়ে যাবে। শুভরাত্রি সবাইকে, টাটা।